অনেক দিনের স্বপ্ন, বর্ষার জলে ভেজা পাহাড়ের ঘ্রাণ গায়ে মাখব। আড়ম্বরহীন কোনো জানালা দিয়ে মেঘেদের আনাগোনা লুকিয়ে দেখব। কোনো এক চা বাগানের মাঝ দিয়ে হেঁটে হেঁটে কোনো পাহাড়ি গ্রাম খুঁজব। শহর থেকে পালিয়ে গিয়ে কালো মেঘে ভরা কোনো নির্জন পাহাড়ি রাস্তায় নিজেকে হারিয়ে ফেলব। তখনও ভাবিনি আমার এই স্বপ্ন সত্যি হবে। যেদিন পাহাড়কে ছোঁব বলে মাত্র 1 সপ্তাহ আগে টিকিট কেটে সমস্ত কিছু ঠিকঠাক করে ফেললাম। রাতের টিকিট না পাওয়ায় কলকাতা স্টেশন থেকে সকাল 9:05-এর 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে হলো। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে এনজেপি এই 570 কিলোমিটার পথ পাড়ি দেবে মাঝে মোট 7টি স্টেশন হল্ট করে। সেগুলি হলো বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ এবং তারপর নিউ জলপাইগুড়ি। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 3 দিন ছাড়ে, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। যার সেকেন্ড সিটের ভাড়া হলো 220 টাকা এবং চেয়ার কারের ভাড়া হলো 810 টাকা। আবার হলদিবাড়ি থেকে এই ট্রেনটি রিটার্ন করে রবি, বুধ এবং শুক্রবার। নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটির সময় হলো সকাল 9:30টায়। আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর তৈরি 2304 মিটার দীর্ঘ এবং 109 গেট বিশিষ্ট এই ফারাক্কা ব্যারেজটির কাজ শুরু হয়েছিল 1962 সালে এবং কাজ শেষ হয়েছিল 1970 সালে। বাঁধ তৈরিতে খরচ হয়েছিল প্রায় 156 কোটি টাকা। রাশিয়ার সহায়তায় এই বাঁধটির নির্মাণ কাজ শুরু করেছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এই বাঁধটির নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল কলকাতা বন্দরের জমা হওয়া পলি জলের ফোর্সে সরানো। উত্তরবঙ্গে আসার জন্য যদি রাতের ট্রেন না পান তবে এই ট্রেনটি একবার ট্রাই করতেই পারেন। মোটামুটি টিকিট অ্যাভেলেবেল থাকে। আজ রাতে আমরা থাকব ডাবগ্রাম ইউথ হোস্টেলে। কাল সকালে রওনা দেব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে এখন রাত 9:15 আর ট্রেন ঠিক সময় আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে। এখান থেকে টোটো নিয়ে আমরা যাব ডাবগ্রাম ইউথ হোস্টেলে। এই হলো ডাবগ্রাম ইউথ হোস্টেলের এন্ট্রান্স। কাল রাতে প্রচুর বৃষ্টির জন্য ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিও করছি। এনজেপি স্টেশন থেকে এই ডাবগ্রাম ইউথ হোস্টেলের দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। রিজার্ভ টোটোতে ভাড়া নিয়েছিল 150 টাকা। এই ইউথ হোস্টেলের পাশেই রয়েছে শিলিগুড়ি ওমেন্স কলেজ। এই ইউথ হোস্টেলটিতে 29টি ডরমেটরি বেড আছে, যার ভাড়া হলো 200 টাকা প্লাস জিএসটি। 7টি এসি ডাবল বেডরুম আছে, যার ভাড়া 900 প্লাস জিএসটি। 2টি এসি ট্রিপল বেডরুম আছে, যার ভাড়া হলো 1100 টাকা প্লাস জিএসটি এবং 2টি ভিআইপি সুইট আছে, যার ভাড়া 1500 প্লাস জিএসটি।
আমরা এসি ট্রিপল বেডের রুম বুক করেছিলাম ইউথ হোস্টেলের নিজস্ব ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক আমি নিচে দিয়ে দেব। আমাদের 305 নম্বর রুম ছিল। চলুন ভিতরটা দেখিয়ে নিই। রুমে 3টে সিঙ্গেল বেড আছে, 2টো ফ্যান আছে, রাতে এসি ঠিকমতো কাজ করেছিল। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কারই ছিল। আর এই হলো রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি। রাতের খাবার বলতে ফাস্টফুডই বেশি পাবেন এই হোস্টেলের আশেপাশে। একটি মাত্র ভাত রুটির হোটেল পাবেন পাশের গলিতে। একটা রাত আমাদের এখানে ভালোই কাটলো। এখন আমরা যাব শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাসে। সকাল 8টায় আমাদের বাস আছে সেখান থেকে। ইউথ হোস্টেলের সামনে থেকেই আমরা টোটো পেয়ে গিয়েছিলাম এখানে আসার জন্য। ভাড়া নিয়েছে 100 টাকা। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আধ ঘন্টা অন্তর অন্তর এই 4 নম্বর কাউন্টার থেকে টিকিট পাওয়া যায় কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার। তবে প্রতিটি বাসে মাত্র 5 জন করে টিকিট পাবেন কার্শিয়াং যাওয়ার। তাই আমি সাজেস্ট করব অনলাইনে টিকিট কেটে নিতে। তবে সেক্ষেত্রে আপনাকে দার্জিলিং পর্যন্ত টিকিট কাটতে হবে, যার জিএসটি নিয়ে ভাড়া পড়বে 111 টাকার মতো। একটা কথা মনে রাখবেন, সকাল 7টা এবং 8টার বাসের টিকিটই অনলাইনে কাটা যায়। বাসের সিট না পেলেও কোনো সমস্যা নেই, এই বাস টার্মিনাসের বাইরে থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায় কার্শিয়াং যাওয়ার। ভাড়া নেয় 150 টাকার মতো। বাঁ দিকেই রয়েছে গভীর খাদ। সাপের মতো আঁকা বাঁকা রাস্তায় যেতে যেতে মনে যে শিহরণ জাগছে তা অস্বীকার করার উপায় নেই। এই অপরূপ সুন্দর রোহিণী ভিউ পয়েন্টে এসে বাস 10 মিনিটের জন্য হল্ট করবে। এখানে আপনারা হালকা টিফিন যেমন মোমো, টি, স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। একটু উঁচুতেই রয়েছে ধ্যানরত বাবা মহাদেবের একটি সুন্দর মূর্তি। গোটা বাস জার্নির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এমন কুয়াশা মাখা চা গাছ বেছানো অসংখ্য পাহাড়ের সারি। আমরা কার্শিয়াং চলে এসেছি। এখন বাজে সকাল 10টা। আর এইটা হলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। এখানে টয় ট্রেনের টাইম টেবিল এবং ফেয়ার চার্ট দেওয়া আছে।
কার্শিয়াং স্টেশনের একদম বাঁদিকে রাস্তা দিয়েই মিনিট 7 হেঁটে গেলে আমাদের আজকের আস্তানা আমাইরা হোমস্টে পড়বে। এই পেট্রোল পাম্পের ঠিক নিচে দিয়েই রাস্তাটা চলে গেছে। এখান থেকে গাড়িও পেয়ে যাবেন হোমস্টেতে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি, আমাদের ঠিকানা আমাইরা হোমস্টেতে। চা বাগানের একদম গা ঘেঁষেই আমাদের হোমস্টে। চলুন আমাদের হোমস্টের ভিতরটা কেমন দেখিয়ে নিই আপনাদের। রুমে ঢুকেই রয়েছে একটা সিঙ্গেল বেডের খাট, আর ডান দিকে রয়েছে আরও একটি ডাবল বেডের খাট। ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো আছে, একটা আলমারি আছে, আর সামনেই আছে উন্মুক্ত আকাশের নিচে অসংখ্য সবুজ পাহাড়ের মেলা। কুয়াশামুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে এই ব্যালকনি থেকে। আর ডান দিকেই রয়েছে সমগ্র কার্শিয়াং শহর। আর এই হলো ওয়াশরুম। রুম দিয়ে বেরিয়েই রয়েছে কমন একটি ডাইনিং রুম। আর জানালার পর্দা সরালেই চোখে পড়বে প্রাণ জোড়ানো সবুজ চায়ের বাগিচা। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম সকালের ব্রেকফাস্ট এখানে এসেই সারব। একটু ফ্রেশ হয়েই পেয়ে গেলাম গরম গরম লাল লাল ধনেপাতার কচুরি, দারুণ টেস্টি ঘুগনি, আর ডিম পোচ আর কলা। ওই যে আমাদের হোমস্টে, আর রাস্তার পাশেই রয়েছে করবিয়া টি এস্টেট, যা আমরা ডাইনিং রুমের জানালা দিয়ে দেখেছিলাম। এই চা বাগানের ভিতর দিয়েই আমরা যাব আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য ইগলস ক্রেক দেখতে। রাস্তা দিয়েও যাওয়া যেত, তবে এমন সুন্দর চা বাগানের ভিতর দিয়ে ট্রেক করে যাওয়ার সৌভাগ্য হাতছাড়া করলাম না। চা বাগানের এমন সুন্দর দৃশ্য কোনো ছবি অথবা সিনেমায় দেখেছি, তবে নিজের 576 মেগাপিক্সেল চোখের লেন্সে যা দেখছি তা আমার কাছে স্বপ্নের চেয়ে কম কিসের। চা বাগানের ভিতর দিয়ে এমন সরু সরু জলের পাইপ চলে গেছে।
চা গাছের ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ঢেউ খেলানো এই চা বাগানের ভিতর দিয়ে যেতে যেতে বারে বারে থেমে যেতে হচ্ছে। প্রতিটা সুন্দর মুহূর্তের দৃশ্য লেন্সবন্দি করে রাখছি, যদি আপনাদেরও ভালো লাগে। এই পাহাড়ের একদম নিচেই রয়েছে কোনো এক নদী। তার ঠান্ডা হাওয়া পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গাছের পাতা ছুঁয়ে আমাকে স্পর্শ করছে। কোথায় কলকাতার 44 ডিগ্রি তাপমাত্রা, আর কোথায় এখানকার এমন শরীরকে ঠান্ডা করে দেওয়া সতেজ হাওয়া। মাঝে মাঝে ভাবি, একই রাজ্যে এত বৈচিত্র্য। ওই যে দূরে দেখা যাচ্ছে অষ্টভুজাকৃতি ওয়াচ টাওয়ার, ওখানেই আমরা যাব এখন। এই জায়গাটা ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছা করছে না। এদিকে হোমস্টের অনার নিমেশজি বলে দিয়েছেন তাড়াতাড়ি ফিরে এসে লাঞ্চ করতে হবে। চা বাগান পেরিয়ে এসে এই পাকা রাস্তাটা পড়বে। পাশেই রয়েছে অল ইন্ডিয়া রেডিও কার্শিয়াংয়ের অফিস। এই রাস্তা ধরে মিনিট 10 ওপরে উঠলেই পড়বে ইগলস ক্রেগ। $10 টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। বাচ্চাদের নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা এটা। বহু স্থানীয় মানুষেরাও এসেছেন এই পার্কে। উপরে রয়েছে গোর্খাল্যান্ড আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ। স্তম্ভের উপরে রয়েছে একটি কুকরি। স্তম্ভের পিছনে রয়েছে একটি ওয়াটার প্ল্যান্ট, যেখান থেকে জল সারা কার্শিয়াং শহরে সরবরাহ হয়। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠি এবার। পুরো স্ট্রাকচারটাই লোহার তৈরি। লোহার সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে হয়।
পুরো কার্শিয়াং শহরটিকে উপর দিয়ে দেখা যাচ্ছে, যদিও কুয়াশায় মোড়া চারিদিক। ঠান্ডা হাওয়া গায়ে মেখে লোকাল কাপলরা তাদের সুন্দর সময়গুলো কাটাচ্ছে। ইগলস ক্রিক দেখে ফেরার পথে পাশের রাস্তায় দেখলাম একটি স্কুল কম্পাউন্ডের ভিতরে ছেলে মেয়ে উভয়ই ক্রিকেট খেলছে। হোমস্টেতে ফিরে খাওয়ার টেবিলে বসতে বসতে প্রায় 3:45 বেজে গেছে। হোমস্টে অনার তাও আমাদের হাসি মুখেই খাবার সার্ভ করে গেলেন। দুপুরের খাবারে ছিল ভাত, স্যালাড, আলু বিনস ভাজা, ডাল, দারুণ টেস্টি চিকেন, যা 100% রেকমেন্ডেড যারা এখানে আসবেন, আর ছিল পাঁপড় আর স্পেশাল তেঁতুলের আচার। একটু রেস্ট নেওয়ার পরই বিকেলে দেখলাম সূর্যি মামা পাটে যেতে বসেছে, তবে বাইরে প্রচুর মেঘ করার ফলেই তাই তার এমন লাজুক রূপ। সন্ধ্যের স্ন্যাক্স খেয়েই চলে এলাম আমাইরা হোমস্টের ছাদে। এখানেও সুন্দর খাওয়ার ব্যবস্থা করা আছে। যখন কোনো বড় টিম আসে তাদের জন্যই মনে হয় এমন ব্যবস্থা। ভিতরে অনেক সাকুলেন্ট প্ল্যান্টও আছে। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগলো এই জায়গাটা। একসাথে অনেকজন আসলে আড্ডা গান চলতেই পারে এখানে। তবে আমার মতো রাতের কার্শিয়াং শহরকে একান্ত মনে উপলব্ধি করতে পারেন এখান থেকে। সন্ধেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। ছাদে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম কার্শিয়াং বাজারে। এখন বাজে রাত 9টা। সন্ধ্যে 7টাতেই সমস্ত দোকান বন্ধ হয়ে যায় এখানে। দু একটা টুরিস্ট কার যাতায়াত করছে এখন।
আর হাতে গোনা কিছু স্থানীয় মানুষ। কার্শিয়াং স্টেশন চত্বরেই খোলা আছে 143 বছর পুরনো একটি ক্যাফে কাম বার। সমস্ত কিছুই ব্রিটিশ আমলের তৈরি। হোমস্টেতে ফিরেই রাতের খাবার খেতে বসে পড়লাম। খাবারে ছিল রুটি, পাঁপড়, আলুর ঢেঁড়স ভাজা, ডাল আর ডিমের ডালনা। ভোরে ঘুম থেকে উঠে দেখি চারিদিক মেঘে ভরে গেছে। ঘরের ভিতরেও মেঘ প্রবেশ করছে। ফ্রেশ হয়ে এসে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম আমি। বৃষ্টির জল এইভাবে সংরক্ষণ করা হচ্ছে। বর্ষায় পাহাড় আরো মোহময়ী হয়ে উঠেছে। বৃষ্টি কমে গিয়ে শুরু হলো সাদা মেঘেদের খেলা। আবার মেঘ ভেসে এসে আমাদের হোমস্টের ব্যালকনি পুরো ঢেকে দিল। আবার বৃষ্টি শুরু হলো। এইভাবে চলতে লাগলো ঘন্টার পর ঘন্টা। চা খেতে খেতে এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের পৃথিবীতে ভাসছি। কার্শিয়াংয়ের এই পর্বটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এর পরের পর্বেও থাকছে কার্শিয়াংয়ের সমস্ত আকর্ষণীয় জায়গার ভিডিও নিয়ে একটি মনোমুগ্ধকর